সংবিধান সংশোধন প্রশ্নে 2 মেরুতে সরকারি ও বিরোধী দল, বিতর্ক দীর্ঘ হলে সংকট বাড়ার শঙ্কা। রাজধানী ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট, দুদিনের মধ্যে সমাধানের আশা জ্বালানি মন্ত্রীর। নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরার নজরুল জামায়াত থেকে বহিষ্কার, প্রশ্নের মুখে এমপি পদ। বিতর্কিত নির্বাচনের দায়ে পুলিশ শাস্তি পেলেও বহাল তবিয়তে আমলারা, কার্যকর হয়নি সুপারিশ। ইরানের লক্ষ্যবস্তুতে ফের হামলা যুক্তরাষ্ট্রের, হরমুজ প্রণালী নিয়ে কঠোর হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 9টার খবরে শুনছিলেন সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। সংবিধান সংশোধন নাকি সংস্কার, এমন প্রশ্নে বিপরীত মেরুতে সরকারি ও বিরোধী দল। জামায়াতের দাবি, সংশোধনের মাধ্যমে মৌলিক বিষয় পরিবর্তন সম্ভব নয়, দরকার সংস্কার। তবে বিদ্যমান কাঠামোর বাইরে যেতে চায় না বিএনপি। এই অবস্থায় বিতর্ক দীর্ঘায়িত হলে সংকট বাড়বে বলে মত বিশ্লেষকদের। সাদবিন শফিকের রিপোর্ট। আপনাকে ধন্যবাদ। গেল 13 জুলাই সংসদের দ্বিতীয় অধিবেশনে গঠন করা হয় সংবিধান সংশোধনে বিশেষ কমিটি। 17 সদস্যের কমিটিতে 5 জনকে রাখার প্রস্তাব করা হয় বিরোধী দলের পক্ষ থেকে। এই কমিটি গঠনে সম্মতি নেই যুক্তিতে সেদিনই সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গণভোটে রায় কার্যকর, সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেয়া কিংবা জুলাই সনদে বাস্তবায়ন, এমন নানা বিতর্কে প্রথম অধিবেশনের প্রথম দিন থেকেই সরব ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ। এ নিয়ে নিজেদের পক্ষে আইনের ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরে সরকার ও বিরোধীরা। সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন না করে সংশোধনের জন্য কমিটি গঠন করলে সংকটটা কোথায়, প্রশ্ন ছিল জামায়াতের এই সংসদ সদস্যের কাছে। বলছেন, শক্ত আইনি ভিত্তির জন্য সংস্কার ছাড়া বিকল্প নেই। আমরা চাচ্ছি গণভোটের যে রাইট আমরা জনগণ দিয়েছে এটার পরিপূর্ণ বাস্তবায়ন। তো এখন সরকার যেটা চাচ্ছে ওই আদেশকে সম্পূর্ণরূপে ডিসকার্ড করে এটাকে এক সাইডে রেখে এটাকে অবৈধ বলে গতানুগতিক পন্থায় ওনারা সংবিধান সংশোধন করতে যাচ্ছেন। এটা আমরা টেকসই হবে বলে মনে করি না। ভবিষ্যতে আমাদের প্রজন্মকে আমরা বিপদের মুখে ঠেলে দিব, যেভাবে পঞ্চম সংশোধনীকে বাতিল করা হয়েছিল। ৬১ দিনের মাথায় রাখতে পারবে। তবে সংশোধন বা সংস্কার যেটাই বলা হোক না কেন, তা বিদ্যমান সংবিধানের আলোকে করার কথা বলছে সরকার। জাতীয় সংসদের চিফ হুইপের মতে কাউকে বাদ দিয়ে চলতে চান না তারা। সংবিধানের প্রত্যেকটা লাইন অ্যামেন্ড করাই একটা সংস্কার, যা আপনি করেন সেটাই সংস্কার। কাজে আপনি সংস্করণে যাই করেন সেটা তো আপনার এই ইনকর্পোরেট করতে হবে সংবিধানই। আমরা যেটা করতে চাই সব কিছুই হবে এইটা আলোকে, সংবিধানের আলোকে, এবং সংবিধানেই সেগুলো লিপিবদ্ধ হবে। তবে পুরো বিষয়টাকে আরো সহজভাবে দেখতে চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের এই অধ্যাপক। বলছেন, বিদ্যমান কাঠামোর মধ্যেই সংবিধান সংশোধন করা যেতে পারে। আমরা যদি বাংলাদেশের বিগত সময়ের সংসদীয় ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব যে এই সংবিধান বিভিন্ন সময়ে সংস্কার করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। ফলে আগামীতেও যে সংশোধনের দাবিগুলো উঠে আসছে সেগুলো বিদ্যমান সংবিধান সংস্কারের মাধ্যমে সম্ভব হতে পারে। অন্যথায় যেটা হবে, আপনার বিতর্ক দীর্ঘায়িত হবে এবং আমাদের সংকটগুলো আরো ঘনীভূত হবে। এই ইস্যুতে এরই মধ্যে রাজপথে আন্দোলনের হুমকি দিয়েছে বিরোধী দল। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে সিএনজি গ্যাসের তীব্র সংকট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। জ্বালানি মন্ত্রী জানান, দুর্ঘটনায় একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমেছে। দুদিনের মধ্যে সংকট সমাধানের আশা তার। মাইলের পর মাইল গাড়ির দীর্ঘ সারি, ফিলিং স্টেশনগুলোতে সিএনজি গ্যাস সংগ্রহে দিনভর এমন অপেক্ষা। সপ্তাহ খানেক ধরেই ফিলিং স্টেশনগুলোতে সিএনজি সরবরাহের সংকট চলছে, যা তীব্র হয়েছে বুধবার। দীর্ঘ 7 থেকে 8 ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাননি চালকরা। বিগত 2 সপ্তাহ যাবৎ আমাদের এই সমস্যা আজকে একেবারেই বন্ধ। মোয়াখালীতে যতগুলো পাম্প আছে সবগুলোই বন্ধ। আজকে 1টা পর্যন্ত দেওয়া হয়েছে, এরপরে বন্ধ। এবার লাইনে টোটালে গ্যাস নাই। রাজধানীর প্রায় সব ফিলিং স্টেশনের চিত্র একই রকম। একাধিক স্টেশনে ঘুরেও গ্যাস না পেয়ে হতাশ তারা। 6:30টায় আসছি গ্যাস নিতে, এখনো এখানে আছি অপেক্ষায়।
কখন পাবো ঠিক নাই। 8 ঘন্টা যাবত এখন আমি পাম্পের কাছেও আসতে পারি না, গ্যাস নাই লাইনে, কখন পাবো জানি না। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলছেন, দুর্ঘটনায় একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে গ্যাসের স্বাভাবিক সরবরাহ। শীঘ্রই এই সংকট কেটে যাবে বলে আশা তার। মাত্র 2টো এফএসআরও কাজ করে, গতকালকে একটা এফএসআর আগুন লেগে গেছে। লাকিলি আমার এলএনজির জাহাজ ভিড়তে যে সরে গেছে, নাহলে তো বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এখন আজকে এলএনজি আমরা দিতে পারিনি, আমার প্রেশার ফল করে গেছে গ্যাসের। দৈনিক গ্যাসের চাহিদা অনুপাতে সরবরাহ বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরালের পর নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনায় প্রশ্নের মুখে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ। সাতক্ষীরা 4 আসনের জামায়াতে ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ব্যাপক সমালোচনা ও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যদিও এ নিয়ে গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ব্যাখ্যা দেন। সাথে থাকা নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন। প্রথম স্ত্রী ও দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকেও আসে ভিডিও বার্তা, যা ঘিরে বাড়তে থাকে বিতর্ক, আরও তীব্র হয় সমালোচনা। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। নজরুল ইসলামের বিরুদ্ধে তাৎক্ষণিক তদন্তের সিদ্ধান্ত জানিয়ে বিবৃতি দেয় জামায়াত ইসলামী। অবশেষে সমালোচনার মুখে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় গাজী নজরুল ইসলামকে জামায়াত ইসলামী থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কোনো আপোষ করবে না জামায়াত। সাংগঠনিক গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। দ্বারা প্রতীয়মান হয় দলের ব্যক্তি নয়। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ থাকবে কিনা। নির্বাচন বিশ্লেষক ও আইনজীবীরা জানান, দলীয়ভাবে স্পিকারের কাছে সংসদ সদস্য পদ শূন্যের আবেদন করতে পারে জামাত। ওই দলই তাকে বহিষ্কার করছে, দলের কোথাও সে নেই। তার মানে এই পদটা তখন স্পিকার মহোদয়ের কাছে দল জানালে ওটা শূন্য ঘোষণা করবে। জাতীয় সংসদের স্পিকার তার এই বহিষ্কারাদেশের বিষয়টি আমলে নিয়ে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনে রেফার করবে। এটি নির্বাচন কমিশনের কাছে যখন রেফার করা হবে, ওরাই সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানান, জামায়াত ইসলামী থেকে বহিষ্কারের চিঠি পেলে আইন দেখে ব্যবস্থা নেওয়া হবে। এখনো আমার দৃষ্টি গোচরে আছে, তো আইনটা দেখে বলতে আছে। দলীয় শাস্তির পর সাংবিধানিক বাস্তবতা কি হবে তা নির্ভর করছে জামায়াত ইসলামী কি চায় তার উপর। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। এদিকে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নিজেরা সাতক্ষীরায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বাগেরহাটের মংলায় তার কুশপুত্তলিকা পড়িয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নজরুল ইসলামের শাস্তির দাবি জানান তারা। এছাড়া গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেছেন তার সাবেক ড্রাইভার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েক মিনিটের ভিডিও ঘিরে কদিন আলোচনায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য জামায়াতের গাজী নজরুল ইসলাম। এরপর ফেসবুকে নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করে নিজের পক্ষে যুক্তির পরপরই সমালোচনায় যেন ঘি ঢেলে দেওয়ার মতো ঘটনা ঘটে। এই ঘটনা পরিণত হয় সাতক্ষীরার মূল আলোচনার বিষয়। জেলার শ্যামনগর বাজারে এমপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। একই সাথে আইনি পদক্ষেপের দাবি জানান স্থানীয়রা। মগবাজারের মতন হোটেলে যিনি অনৈতিক কাজে ধরা খায়, আমরা সেই প্রতিনিধিকে শ্যামনগরবাসীর পক্ষ থেকে অবঞ্চিত ঘোষণা করলাম। গাজী নজরুল ইসলাম আমাদের পুরো শ্যামনগরবাসীকে কলঙ্কিত করেছে দেশবাসী এবং সারা বিশ্বের কাছে। এই ধর্ষকের শ্যামনগরে আর জায়গায় দিতে চাই না। আমরা এই ধর্ষকের পদত্যাগ চাই এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা এই দাবি জানাই। একই দাবিতে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পোড়ানো হয় কুশপুত্তলিকা।
এমন পরিস্থিতিতে বুধবার দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় বাড়িয়ে অনুমোদন পেল সংশোধিত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। একই সাথে মেয়াদ বেড়েছে আরও 5 বছর। একনেক সভায় 14,041 কোটি টাকার 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এ সময় প্রকল্পে দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধির কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর যানজট এড়িয়ে বিমানবন্দর থেকে সাভার ইপিজেড পর্যন্ত স্বস্তি যোগাতে 2017 সালে শুরু হয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। 5 বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পেরিয়ে গেছে 9 বছর। প্রকল্প পরিণত হয়েছে সেতুহস্তিতে। সেতুহস্তি থেকে মুক্তির পথ এ সরকার আবার খুঁজে পেল প্রকল্পের মেয়াদ ও অর্থ বৃদ্ধির মাধ্যমে। পরিকল্পনা অনুযায়ী কাজের তো পরিবর্তন হয়েছেই, সাথে সময়ও বাড়ছে আরও 5 বছর। অর্থাৎ এই অঞ্চলের মানুষের পোহাতে হবে উন্নয়নের বিড়ম্বনা। আর ব্যয় বেড়েছে প্রায় 10,000 কোটি টাকা। অথচ সভায় প্রকল্পের দীর্ঘসূত্রিতা কমানো আর বাস্তবায়নের যৌক্তিক সময় নির্ধারণের বিষয়ে নির্দেশনা আসে খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে। ডলারের পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। আর 5টা ক্ষেত্রে এখানে নতুন একটা অঙ্গ সংযোজন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আবারও নির্দেশনা দিয়েছেন যে প্রকল্প বাস্তবায়নের এই বিষয়টিকে কত যৌক্তিক করা যায় সময়ের দিক থেকে। এদিকে অতিবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে গ্রামীণ এলাকার যোগাযোগ কাঠামো পড়ে ক্ষতির মুখে। ভেঙে পড়ে সরবরাহ ব্যবস্থা, ক্ষতির মুখে পড়ে সার্বিক অর্থনীতি। এমন পরিস্থিতি থেকে উত্তরণে এবার 2,000 কোটি টাকা ব্যয়ে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প হাতে নিয়েছে সরকার। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। বাস্তবায়নের সময় ধরা হয়েছে 3 বছর। পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প, এটি একটি নতুন প্রকল্প ব্যবস্থা। এগুলো স্থানীয় সরকার বিভাগ এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবে। চলতি অর্থ বছরের প্রথম এবং বর্তমান সরকারের 6ষ্ঠ জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি একনেক সভায় মোট 8টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 14,041 কোটি 21 লাখ টাকা। দিলওয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। 2026-এর শেষে অথবা 27 জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জনপ্রতিনিধিদের সাথে এক আলোচনা সভায় কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভোটে রাজনৈতিক দলের প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না। এই বছরে না হোক, সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এবং এই পরে নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি বলে বা জামাত ইসলাম বলে কোনো সুবিধা কেউ পাবে না। অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। বিতর্কিত নির্বাচনের দায়ে পুলিশ শাস্তি পেলেও আটকে আছে প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া উদ্যোগ। এজন্য পদ্ধতিগত জটিলতাকে দুষছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ আমলের সুবিধাভোগীরা কলকাঠি নাড়ায় থমকে গেছে শুদ্ধি অভিযান। ইমদাদ হকের রিপোর্ট। আওয়ামী লীগ আমলে 3টি জাতীয় নির্বাচনে নানা মহলে প্রশ্নবিদ্ধ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন, রাতের ভোট কিংবা ডামি প্রার্থী, বিশ্বাসযোগ্যতা হারায় নির্বাচনী ব্যবস্থা। বিতর্কিত সেই সব নির্বাচনে অনিয়মের অনুসন্ধানে নামে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত কমিশন। রিপোর্টে বলা হয়, ইসিকে নিধিরাম সর্দার বানিয়ে নির্বাচন ব্যবস্থার নিয়ন্ত্রণ সরিয়ে নেওয়া হয় প্রশাসনের হাতে। কারসাজির সাথে জড়িত 22 জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তী সরকার। ওএসডি করা হয় 54 জনকে, যাদের বেশিরভাগই অনিয়ম দুর্নীতিতে অভিযুক্ত। চাকরির বয়স 25 হলে এসব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্তও নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। আমাদের যে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালায় যে শাস্তিযোগ্য অপরাধগুলো, এখানে আসলে এখন খুব বেশি একটা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। এটা যদি চাঙ্গা থাকতো, লোকের ভয় থাকতো, এই ভয়টাও নাই। কিছু হবে না, এটা করে ফেলাইছি,
কারণ এটা সবাই মিলে করছে। কেন তাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা যদি নেওয়া হয় তাহলে ভবিষ্যতে যারা ওই ডেস্কে কাজ করবে তারা যথেষ্ট সতর্ক হয়ে কাজ করবে, আর তা নাহলে পারে এরকম ভবিষ্যতে আরও হতে পারে। অন্তর্বর্তী সরকারের সময় ও বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর শতাধিক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালেও আটকে যায় প্রশাসন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগটি। তবে পদ্ধতিগত জটিলতার কথা বলে বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। দুর্নীতির জন্য একজন কর্মকর্তাকে তিরস্কার করা যায়, সে যদি জানে যে আমাকে তিরস্কার করলেই আমি পার পেয়ে যাব, তদবির করে সে তিরস্কার নেয়, তার আর কোনো শাস্তি হয় না। আর আপনার সরকারি চাকরি আইনে 1 বছর পর্যন্ত জেল খাটলেও তার চাকরি যাবে না। তো এই যদি অবস্থা হয় তাহলে তো সে দুর্নীতি করবে। অভিযোগ উঠেছে উদ্যোগটি থেমে যাওয়ার প্রক্রিয়ায় জড়িত আওয়ামী সরকারের সুবিধাভোগী কর্মকর্তাদের একটি অংশ। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। উত্তরাঞ্চলে বিভিন্ন নদ নদীতে থামছে না ভাঙন, আতঙ্কে দিশেহারা বাসিন্দারা। অনেকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। অভিযোগ, ভাঙন ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেয়ায় প্রতি বছরই দুর্ভোগের শিকার হতে হয় নদীপাড়ের মানুষদের। চোখের সামনেই নদীতে চলে যাচ্ছে মসজিদ। গেল কয়েকদিন ধরে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে কুড়িগ্রামের মণ্ডলপাড়া গ্রামের বিভিন্ন স্থাপনা। দাঁড়িয়ে দেখা ছাড়া যেন কিছুই করার নেই। চিলমারির কাঁচকুলে 3 দফায় ধসে গেছে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধ। মাইকিং করে স্থানীয়দের ডেকে নদীর পাড়ে জিওব্যাগ ফেলে চেষ্টা চলছে ভাঙন রোধের। আমরা মসজিদের মাইক দিয়ে অ্যালাউন্স দিচ্ছি, আমরা যেখানে আছে জালিগোতাল নিয়ে আসে নদী বাঁধার জন্য। গাইবান্ধা ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, করতোয়া ও ঘাঘট নদীতে বিলীন হয়েছে বসতভিটা, আবাদি জমি, গাছপালা ও গ্রামীণ সড়ক। স্থানীয়দের অভিযোগ, কার্যকর পদক্ষেপ না নেয়ায় প্রতি বছরই দুর্ভোগের শিকার হতে হয় তাদের। যমুনা নদীর পূর্ব তীর রক্ষা গাইড বাঁধের টাঙ্গাইলের শাখারিয়া এলাকাতেও তীব্র ভাঙন দেখা দিয়েছে। 2 দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের 100 মিটার অংশ। পাকা সড়কেও দেখা দিয়েছে ফাটল। সড়কের সাইড ভেঙে পড়েছে, পড়ার সাথে সাথে সারা এলাকার মানুষ আতঙ্কিত। এই রোড যদি ভেঙে যায় আমাদের এলাকার মানুষ খুব ক্ষতিগ্রস্ত হবে। আমাদের এই ভাঙন কবলিত এলাকার উজানে এবং ভাটিতে পুরো সম্পূর্ণ এরিয়াতে আমরা ঝুঁকিমুক্ত করার জন্য আমাদের জিও ব্যাংক ডাম্পিং কাজ অব্যাহত রাখবো। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে প্লাবিত হয়েছে সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার নিচু এলাকা। চরাঞ্চলে দেখা দিয়েছে ভাঙন। নেত্রকোনায় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক, নষ্ট হয়ে গেছে ধানের বীজতলা। মাফতুহা মিলি, চ্যানেল 24। নদী ভাঙনের খবর জানবো। কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, উত্তরাঞ্চলের দুর্ভোগের কথা বলছিলাম, কুড়িগ্রামের এখন কি অবস্থা এবং কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে, এ বিষয়ে প্রশাসন কি বলছে? আমি আছি তিস্তার বাম তীরে। এটি হচ্ছে রাজারহাট উপজেলার টাংরার পাড় এলাকা। এই এলাকায় বেশ কয়েকটি জায়গায় দেখা দিয়েছে এবং সবচেয়ে বেশি সেটি হচ্ছে যে এই যে আমার ঠিক নদীর ওই পারে অর্থাৎ বাম তীরে সবচেয়ে বেশি ভাঙন। এখানে এসে মূলত আমি খবরটা পেলাম আছে। এখানে অন্তত এই তিস্তার 2 পার মিলে অন্তত 8টি স্পটে কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং আমরা যেটা গতকাল দেখিয়েছিলাম যে একটা পুরো আস্ত বর্ষি এই তিস্তার গর্ভ চলে গেছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে মোটামুটি পর্যন্ত 38টি জায়গায় ভাঙনের কথা তারা জেনেছে এবং পরিদর্শন করেছে। এর মধ্যে 20টিরও বেশি পয়েন্টে তারা কাজ করছে। বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা যেটা বলছে যে এখন পর্যন্ত সেখানে পরিদর্শন করা হয়েছে, আসলে কি ধরনের কাজ সেখানে করা যেতে পারে সেই চিন্তা তারা করছে এবং বরাদ্দ পেলেই তারা সেই জায়গাগুলোতে কাজ করবে। এবং কাজকলের যে বাঁধের খবরটি, 2 দিন থেকে সেখানে আসলে একটু ভাঙনটা কমে গেছে জিওব্যাগ ফেলার কারণে। কিন্তু এই যে তিস্তার পানি কমছে
তো অনেকটাই পানি কমেছে। আজকে আমরা যেটা দেখলাম, এই পানি কমার ফলে স্থানীয় লোকজন যেটা বলছে যে নতুন নতুন জায়গায় কিন্তু ভূমিকম্প সৃষ্টি করছে। সব মিলিয়ে যেটা বলছিলাম যে 38টি জায়গায় ভাঙছে তিস্তা, করলা, দুধকুমার এবং ব্রহ্মপুত্র, এই 4টি বড় নদ নদী। এবং যদিও আরো পানি একটা বাড়ার কথা বলছে স্থানীয় পাবো, আগামী 32 ঘন্টা উজানে বৃষ্টি হতে পারে, অঞ্চলেও ভারী বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে আবারও পানি বাড়তে পারে। এই ঠিক বর্ষা মৌসুমে যখন এই নদ নদীগুলোতে পানি বাড়া কমা শুরু হয়, তখনই কিন্তু এই ভাঙনগুলো বাড়ে। তো এত বেশি জায়গায় ভাঙন, সেই জায়গাটায় এই ভাঙন রোধে যে পরিমাণ জিও ব্যাগের দরকার বা যে ধরনের প্রকল্প নেওয়া দরকার, সেইটা আসলে নেওয়ার সুযোগ পাচ্ছে না পানি উন্নয়ন। তারা যেটা বলছে যে স্থানীয়দের অভিযোগটা এরকম যে যেখানে আসলে বস্তা কমপক্ষে, যেমন কাঁচকলের কথাটা এই যতগুলো, তারা বলছে যে লাখের নিচে বস্তা দিয়ে সেখানে সেই বাচ্চাকে রক্ষা করা সম্ভব নয়, কিন্তু সেখানে এখন পর্যন্ত 24,000 জিও ব্যাগ তারা বরাদ্দ পেয়েছে এবং তার মধ্যে আমরা গতকাল নিয়েছিলাম, সেখানে 12,000-এরও বেশি বস্তা তারা ডাম্পিং করতে পেরেছে, অর্থাৎ ফেলতে পেরেছে। তো আসলে যতই সময় যাচ্ছে ততই ভাঙন বাড়ছে, কিন্তু সেই তুলনায় আসলে পানি উন্নয়ন কিন্তু ভাঙন রোধে কাজ করছে না। এটি কিন্তু মানুষের অভিযোগ। চারিকা সিরাজ, ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রাম থেকে নদী ভাঙনের খবর জানছিলাম। এবছর বেসরকারিভাবে হজে যেতে সর্বোচ্চ খরচ পড়বে 7,91,060 টাকা, সর্বনিম্ন 5,13,000। 3টি হজ প্যাকেজ ঘোষণায় এই তথ্য দিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, এবার বিমান ভাড়া কমেছে 24,000 টাকা। মুসলিমদের ফরজ ইবাদতের অন্যতম হজ। আল্লাহর সন্তুষ্টির আশায় প্রতি বছর মুসল্লিরা জমায়েত হন সৌদি আরবের মক্কায়। সরকারি প্যাকেজ ঘোষণার পরদিন বেসরকারিভাবে 3টি হজ প্যাকেজের ঘোষণা করল এজেন্সিগুলোর সংগঠন হাব। এই যে সাংবাদিক সম্মেলনের রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার হজের সর্বোচ্চ খরচ পড়বে 7,91,060 টাকা আর সর্বনিম্ন 5,13,000 টাকা। মিনা জোন 5 তাঁবুর অবস্থান ও মিনা আরাফা তাঁবুর সার্ভিস প্যাকেজ 3 নম্বর ক্যাটাগরি সহ মোয়াল্লেমে কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হজ নিয়ে মধ্যস্বত্বভোগী ও দালালদের সাথে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেন তারা। এই বছর প্যাকেজের সমুদয় মূল্য ই হজে বাউসার তৈরির মাধ্যমে 3 ধাপে পরিশোধ করতে হবে। সকল ধর্মপ্রাণ হজ গমনোচ্ছ ভাই ও বোনদের হজ লাইসেন্সের মালিকানা যাচাই সাপেক্ষে চুক্তিবদ্ধ এবং লেনদেন করার জন্য বিনীত অনুরোধ করছি। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের হজ হতে পারে 15 মে। হজ ও উমরা মেলার আয়োজন করে থাকি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। জিয়াউর রহমান প্রবর্তিত জাতীয়তাবাদ ভাষা বা অন্য কারণে কাউকে নাকচ করেনি। এই দর্শনের আলোকে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সমস্ত ধরনের ভাষা, বর্ণ, ধর্ম, সংস্কৃতিকে অন্তর্ভুক্তি করেই কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে আমরা চর্চা করি এবং এর আলোকেই কেবলমাত্র আমার ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখা সম্ভব। যদি এ বিষয়ে পরিষ্কার ধারণার কারো অভাব থাকে, তাহলে বুঝতে হবে তার নির্বুদ্ধিতা অথবা অন্য কোনো মহলের এজেন্ট হিসাবে কেউ কাজ করছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে সবচেয়ে বেশি আত্মাহুতি দিয়েছে বিএনপি, এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। রাজধানী মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন তিনি। বলেন, বিএনপির ছাত্র সংগঠনের 460 নেতা ফ্যাসিবাদ বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। জুলাই আন্দোলন পরবর্তীতে বাংলাদেশে অনেকটা পরিবর্তন হয়েছে বলে দাবি তার। 17 বছর ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের ছাত্র দলের, যুব দলের, স্বেচ্ছাসেবক দল, বিএনপি পরিবার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেই ওই সময় ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদের শহীদ হতে হয়েছে, আত্মহতি দিয়েছে, আহত হয়েছে। এখনো হাজার হাজার নেতা কর্মীরা পঙ্গুত্ব বরণ করছে। রাষ্ট্র সংস্কার হলে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করা যাবে না, তাই বিএনপি জুলাই সনদ মানার কথা বলে, কিন্তু গণভোট মানতে চায় না। আইনজীবী ঐক্য পরিষদের অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাষ্ট্র শাসনের জন্য বিএনপি হয়তো সেই কর্তৃত্ববাদী শাসনের দিকেই যেতে চায়। জুলাই সনদ তার পক্ষে সবচেয়ে বড় বাধা।
এই বাধা থেকে বাঁচবার কোনো উপায় নেই, টেকনিক্যালি ওনারা এড়িয়ে পার্লামেন্টে সংবিধান সংশোধনের জন্য একটা বিশেষ কমিটি করেছেন। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রাজধানী বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। এতে আলোচনা হয় ভবিষ্যৎ রাজনীতি, বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে। তুলে ধরা হয় বৈশ্বিক অর্থনীতি ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গুরুত্ব। সামনের দিনগুলোতে বাংলাদেশের প্রসপারিটির জন্য বাংলাদেশ এবং ইউএসের সাথে ইউএসের মধ্যে একটা বেটার ডিপ্লোম্যাটিক রিলেশনের বিষয় এবং বাংলাদেশকে বা আমাদের দিক থেকে বিশেষ করে বাংলাদেশকে কিভাবে এই সাউথ এশিয়ার একটা স্ট্রং ইকোনমিক অ্যান্ড স্ট্রং কান্ট্রি হিসেবে গড়ে তোলা যায় এ বিষয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। 2 দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি ঢাকা শরীয়তপুর সড়ক উন্নয়ন কাজ। 6 বছরে অগ্রগতি 72%। তাই আবারও প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এমন অবস্থায় সীমাহীন ভোগান্তি থেকে কবে মুক্তি মিলবে সেই প্রশ্ন এই পথে চলাচলকারীদের। সড়কের অনেক জায়গা জুড়ে খানাখন্দ, কোথাও আবার গর্তে জমেছে হাঁটু সমান পানি। এই বেহাল চিত্র ঢাকা শরীয়তপুর সড়কের শরীয়তপুর থেকে নাওডোবা পর্যন্ত 27 কিলোমিটার অংশের। যদিও চলছে এই সড়ক উন্নয়নের কাজ, কিন্তু ধীরগতি, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তা আর সড়ক ও জনপথ বিভাগের গাফলতিতে যে প্রকল্পের কাজ চলছে 6 বছর ধরে। সাথে আছে জমি অধিগ্রহণ জটিলতাও। বিয়ারিং ভাঙে, পাতির হ্যাঙ্গার ভেঙে যায়, পাতি সেট ভেঙে যায়, সব কিছুই তো ভাঙে। প্রাইভেট কার নিয়ে তো যাওয়াটা একদম হয়ে যায়, নিচে বাইজে যাবে। অনেক জায়গায় গত আছে, বোঝা যায় না পানির জন্য। 2 দিন 3 দিন মনে করেন গাড়িটা আমাদের সার্ভিসিং এর কাজ বাইজা যায়, মিস্ত্রির কাজ 2-3 দিনের মধ্যে আমার ছাড়তে পারে না। তো আমি 2-3 দিন বসা থাকলে আমি কোথা থেকে খাবো কোন? শুষ্ক মৌসুমে ভোগান্তি তো আছেই, বর্ষা এলে বাড়ে কয়েক গুণ, যা থেকে মুক্তি চান সড়কে চলাচলকারীরা। অ্যাক্সিডেন্ট হইতেছে, তারপরে একটা গাড়ি আর আরেকটা গাড়ি কাটিয়ে পড়িয়া যায়। যাতায়াত তো প্রচুর সমস্যা, যে পানি বেজে থাকে, একটা গাড়ি এখান থেকে যত পারে আরেকখান থেকে যায়, খুব ঝুঁকিপূর্ণ। আর এটার একটা স্থায়ী সমাধান আমাদের খুব দ্রুতই দেওয়া উচিত। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে না পারায় মন্ত্রণালয় এবার 3য় দফায় মেয়াদ বাড়ানোর আবেদন করেছে সওজ। আর দ্রুত ভূমি জটিলতা শেষ করার আশ্বাস জেলা প্রশাসকের। আমাদের এই প্রকল্পের মেয়াদ 1 বছর বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে। এটি 27 জুন পর্যন্ত বৃদ্ধি পাবে। তো এর মধ্যে আমাদের এই 3 নম্বর প্যাকেজের যে বাকি কাজগুলো আমরা শেষ করতে পারবো। ল্যান্ড অ্যাকুইজিশন আসলে এটা খুব দ্রুত গতিতে সম্পন্ন কোনো কাজ না। আসলে এখানে আপনার সময় লাগবে, এটা নেচারটা এরকম যে আপনার কিছুদিন সময় তো লাগে। 2 দফা বাড়ানোর পর 1582 কোটি টাকার এই প্রকল্পের মেয়াদ শেষ হয় 30 জুন। এই সময়ের মধ্যে কাজের অগ্রগতি 72%। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর। আন্তর্জাতিক খবর। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে টানা 12 রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে বুশের এলাকায় বিদ্যুৎ কেন্দ্র এবং আভাজ ও সেরিক এলাকার বিভিন্ন সড়কে এসব হামলা চালানো হয়। এরপরই আরও হামলার হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যতবার হরমুজ প্রণালীতে হামলা চালানো হবে ততবারই তেহরানের সেতু বা বিদ্যুৎ কেন্দ্রে বোমা ফেলবে যুক্তরাষ্ট্র। যদিও ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দেয় ইরান। দেশের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, নিরাপত্তা বিঘ্নিত হলে উপসাগরীয় অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না। এমনকি ইরান তেল বিক্রি করতে না পারলে কাউকেই তা করতে দেয়া হবে না বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এর আওতায় মার্কিন কোম্পানিগুলো রিয়াদকে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করবে। যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তর বলছে, 1954 সালের আণবিক শক্তি আইনের অধীনে এবং দ্বিপাক্ষিক সুরক্ষার ভিত্তিতে এই চুক্তিটি হয়েছে। মার্কিন জ্বালানি মন্ত্রীর মতে এই উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘস্থায়ী করবে এবং যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বাড়াবে। এছাড়া এটি বৈশ্বিক পরমাণু বিস্তার রোধের মানদণ্ড বজায় রাখবে বলেও দাবি তাদের। কয়েক দশকের এই বহুমাত্রিক $1 বিলিয়ন চুক্তিটি এখন মার্কিন কংগ্রেসের পর্যালোচনার অপেক্ষায় রয়েছে।
তবে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে চুক্তির ফলে সৌদি আরব নিজ দেশেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে। এমনটি হলে ওয়াশিংটনের বিরোধিতার মুখে পড়তে পারে চুক্তিটি। আফ্রিকার দেশ কঙ্গোতে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলার নতুন প্রকোপ। 10 সপ্তাহেরও কম সময়ে দেশটিতে প্রাণহানি 1000 ছাড়িয়েছে। এটি ইতিহাসে ইবোলার সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া রেকর্ড। এর আগে পশ্চিম আফ্রিকায় সবচেয়ে বড় মহামারীতে 1000 মৃত্যু ছুঁতে সময় লেগেছিল 8 মাস। গেল মে মাসে কঙ্গোর ইতুরি প্রদেশে শুরু হওয়া এই প্রকোপে পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় 2500। নিশ্চিত মৃত্যু হয়েছে 1031 জনের। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও 737 জন। ভাইরাস প্রতিরোধে তহবিল ও চিকিৎসা সংকটের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে আফ্রিকা সিডিসি। খেলার খবর। বিশ্বকাপের স্বপ্নের একাদশ প্রকাশ করেছে ফিফা, যেখানে সবচেয়ে বড় চমক কেপ ভার্দের 40 বছর বয়সী গোলকিপার ভোজেনিয়া। আক্রমণে মেসি, এমবাপ্পে, হালান্ড। দর্শকদের ভোটে নির্বাচিত হয়েছে এই একাদশ। বিশ্বকাপ শেষ, শিরোপা স্পেনের ঘরে। এবার টুর্নামেন্টের সেরা তারকাদের নিয়ে ঘোষণা করা হলো ফিফার বহুল প্রতীক্ষিত স্বপ্নের একাদশ। দর্শকদের ভোটে নির্বাচিত এই দলে যেমন আছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় নামগুলো, তেমনি আছে চমকও। গোলপোস্টের নিচে জায়গা পেয়েছেন কেপ ভার্দের 40 বছর বয়সী ভোজেনিয়া। গোল্ডেন গ্লাভস জয় স্পেনের উনাই সিমন, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ডদের পেছনে ফেলে দর্শকদের পছন্দের শীর্ষে তিনি। দেশের প্রথম বিশ্বকাপ অভিযানে একের পর এক দুর্দান্ত সেভ করে ভোজেনিয়া হয়ে উঠেছিলেন টুর্নামেন্টের অন্যতম আলোচিত ফুটবলার। রক্ষণ ভাগে আছেন স্পেনের পেদ্রো পোরো ও মার্ক কুকুরেয়া। তাদের সঙ্গে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেস ও ফ্রান্সের দাইও ওপামেকানো। পুরো আসরে মাত্র একটি গোল হজম করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সে সাফল্যের বড় কাণ্ডারি ডিফেন্ডাররা। মিডফিল্ডে জায়গা পেয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় গোল্ডেন বল জয়ী রদ্রি। তার সঙ্গে আছেন এক আসরের সর্বোচ্চ 7 অ্যাসিস্টের রেকর্ড গড়া ফ্রান্সের মাইকেল ওলিসে। 7 গোল ও 1 অ্যাসিস্ট করা ইংল্যান্ডের জুড বেলিংহ্যামকেও মিডফিল্ডার হিসাবে সেরা একাদশে রেখেছে দর্শকরা। আক্রমণ ভাগে বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর ত্রয়ী। সর্বোচ্চ 10 গোল করা গোল্ডেন বুট জেতা কিলিয়ান এমবাপ্পে, 8 গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা লিওনেল মেসি এবং নরওয়ের ইতিহাস গড়ার অভিযানে 7 গোল করা আর্লিং হাল্যান্ড। পুরো টুর্নামেন্ট জুড়ে এই 3 তারকা ছিলেন প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় আতঙ্ক। 4-3-3 ফরমেশনে গড়া স্বপ্নের একাদশে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের 4 জন, ফ্রান্সের 3 জন, আর্জেন্টিনার 2 জন, ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দের 1 জন করে জায়গা পেয়েছেন। ইকরাম হুসাইন, চ্যানেল 24।